আমরা করব যে আজকের পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথেই আছি আমি সিনথিয়া জান্নাত। প্রতি পর্বের মতো শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। এখনো বঞ্চনার মাঝে বেড়ে উঠছে বস্তি শিশুরা। ইসরায়েলি হামলায় ফের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা, হতাহতের সংখ্যা লক্ষাধিক। এবারে বিস্তারিত। শুরু হচ্ছে 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী 10 এপ্রিল শুরু হয়ে এ পরীক্ষা চলবে 13 মে পর্যন্ত। এবার সারা দেশে 3715টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা। বিস্তারিত এবারের প্রতিবেদনে। শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থী 19,28,970 জন। 24 সালের তুলনায় এবার প্রায় 1 লাখ শিক্ষার্থী কম ছিল। সারা দেশে 3715টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা। প্রথম বোর্ড পরীক্ষা। পর্যাপ্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও একটু চিন্তার ভাঁজ ছিল শিক্ষার্থীদের মধ্যে। প্রথম বোর্ড পরীক্ষা, এটার জন্য অনেক নার্ভাস। একটু 10 বছর একটা সাধনা, সবাই তো এখন ভগবানের কাছে প্রার্থনা করে সবাই যেন ভালো করুক। আমার বড় ভাই বোনরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছিল, আমি লং সিলেবাসে দিচ্ছি, সেটার জন্য নিজের কাছে একটা এক্সট্রা অর্জন লাগবে যে অ্যাটলিস্ট ওদের থেকে একটু হলেও আগিয়ে থাকতে পারবো। আমি সবসময় চেষ্টা করব যে আমার মেয়ে যেন তার স্বপ্নের জায়গাটায় পৌঁছাতে পারে এবং তার স্বপ্নের জায়গায় পৌঁছানোর জন্য আমি সবসময় পাশে থাকব। এবারও পরীক্ষার শুরুর 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা ছিল। শিক্ষার্থীরাও প্রথম দিনে কেন্দ্রে আসে ঠিক সময় মতো। যানজটের মতো সমস্যা এড়াতে কেউ কেউ আরও আগেই কেন্দ্রে পৌঁছে যায়, নেয় শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রত্যেকটা সাবজেক্টে GPA 5 টার্গেট রাখছে, ওরকমভাবে পড়াশোনা করছি। পরিবেশ চালানোর মতো ভালো এবং ভিতরের পরিবেশও মনে হচ্ছে যে ভালো। এসএসসিটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট, এসএসসির আমাদের ম্যাটার করে আমাদের, বাট মানুষ যতটা সিরিয়াসলি নেয় আমার মনে হয় কি একটু কম সিরিয়াস নিলেও চলে। স্বপ্ন পূরণের প্রথম ধাপ এবং ভালো রেজাল্ট এখান থেকে আসলেই স্বপ্ন পূরণে আশা পূরণের অগ্রগতি হয়। পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। মতিঝিলে পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে গিয়ে শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার বলেন, প্রশ্ন ফাঁস ও গুজব রোধে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। তো আশা করি আমরা সাকসেসফুল হব। সাদিকা নামসাদ, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। একজন শিক্ষার্থীর পড়াশোনার মূল ভিত্তি প্রাথমিক শিক্ষা। তবে দেশের বহু প্রাথমিক বিদ্যালয়ে এখনও শিক্ষক সংকট। শ্রেণীকক্ষে পাঠদানের ঘাটতি যেন শিক্ষার শিকড়টাকে দুর্বল করে দিচ্ছে শিক্ষার্থীদের। বিশেষজ্ঞদের মতে প্রাথমিক স্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করতে হবে সরকারকে। বিস্তারিত ফারিয়া আক্তারের রিপোর্টে। প্রাথমিক শিক্ষা একটি জাতির শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি। উন্নত দেশগুলো যেখানে প্রাথমিক শিক্ষাকে গুরুত্বের সাথে দেখে, সেখানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে রয়েছে এখনও নানা সংকট। শিক্ষক ঘাটতি, শ্রেণীকক্ষে পাঠদানের অভাব, সব মিলিয়ে প্রাথমিক শিক্ষার মান নিয়ে উঠছে নানা প্রশ্ন। বাংলাদেশে এটা সত্য যে প্রাইমারি এডুকেশন ইস্যু রয়েছে, কোয়ালিটি নিয়ে প্রশ্ন রয়েছে। এই কোয়ালিটি নিয়ে প্রশ্ন থাকার কারণ হলো, অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে যে আমাদের শিক্ষকদের যে স্ট্যাটাস বা তাদের যে সম্মান বা মর্যাদার জায়গাটা অ্যাড্রেস ঠিকমতো করা হচ্ছে না, এটা একটা কারণ। আর একটা কারণ হলো যে শিক্ষকদের যে প্রশিক্ষণের যে বিষয়গুলো রয়েছে, সেই প্রশিক্ষণগুলোও কতটা প্রয়োগ হচ্ছে, হ্যাঁ, আমাদের বিদ্যালয় পর্যায়গুলোতে কতটা প্রয়োগ হচ্ছে, এটা যথাযথভাবে মনিটরিং বা যথাযথ নিয়মিত গবেষণা হচ্ছে না। এই জায়গায় একটা বড় ঘাটতি রয়েছে। আর একটা বড় আমাদের যে কোয়ালিটির জায়গায় বড় ইস্যু, সেটা হচ্ছে যে আমাদের শিক্ষা নিয়ে যথাযথ পরিকল্পনার ঘাটতি রয়েছে। যেমন আমাদের বর্তমান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য যে প্রশিক্ষণটা বিভিন্ন PTI প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট দেওয়া হয় 1 বছরের বা কাছাকাছি সময়ের, এটা আগে 1.5 বছর ছিল, এটা চেঞ্জ করা হয়েছে। তো এই যে চেঞ্জ করা যেটা হলো, এটা আদৌ এই চেঞ্জ যেটা করা হয়েছে এটা কি কোয়ালিটি এডুকেশনে সাপোর্ট করবে কিনা, সেই জিনিসগুলো গবেষণার মাধ্যমে সামনে আসলে আমাদের অভিভাবকরা জানতো, আমাদের শিক্ষার্থীরা জানতো, সাধারণ পাবলিক জানতো,
এই জায়গাগুলোতে আমাদের একটা গ্যাপ রয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 50,000 শিক্ষকের পদ এখনো খালি। 2014 সাল পর্যন্ত এসএসসি, পরে 18 সাল পর্যন্ত ছিল এইচএসসি। আর পুরুষ টিচারের ক্ষেত্রে ছিল গ্রাজুয়েট। 60% মহিলা নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষক সংকট তো রয়েছে। শিক্ষক যেহেতু প্রাইমারি স্তরে আমাদের শিক্ষক প্রয়োজন, প্রাইমারি স্তরে হাতেখড়ির বিষয়টা আছে। তাকে ছোট থেকে তার মেধা বিকাশের একটা উন্নয়নের ক্ষেত্র, প্রধান ক্ষেত্র, সেই জন্য আমাদের প্রাথমিক স্তরে কখনো শিক্ষক সংকট থাকতে পারবে না। সবশেষ 2023 সালের গবেষণার মতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 10 লাখেরও বেশি শিক্ষার্থী কমেছে। সন্তান আদৌ কিছু শিখতে পারছে কিনা সেই শঙ্কায় অভিভাবকেরা। সরকারের সাপোর্ট তো অবশ্যই দরকার। পড়াশোনার মানগত দিক থেকে সরকারকে আরেকটু অ্যাক্টিভ হওয়ার প্রয়োজন আমি মনে করি। সরকারের উচিত সবচেয়ে বেশি জোরদার করা এবং খুব স্কলার লোকদেরকে এখানে টিচার হিসেবে নিয়োগ দেওয়া। বিশেষজ্ঞদের মতে নীতি নির্ধারকদের সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রি সার্ভিস এডুকেশন, মানে যারা টিচার হতে চান তারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আগে থেকেই তারা প্রস্তুতি নেওয়ার একটা সুযোগ পায়, যেটাকে আমরা টিচার এডুকেশনে তারা ডিগ্রি নেন। তো সেই জায়গাটায় আমাদের দেশে এখনও পর্যন্ত বড় ধরনের অগ্রগতি নাই, যদিও এটা নিয়ে গবেষণা হচ্ছে বা সরকার হয়তো উদ্যোগ নিতে চাচ্ছে। প্রি সার্ভিস ট্রেনিং মানে শিক্ষক হওয়ার আগেই তারা এই টিচার হওয়ার জন্য একটা প্রস্তুতি নেবে। সুতরাং তাহলে কি হচ্ছে যে যারা শিক্ষক হবেন তারা কিন্তু মানসিকভাবে প্রস্তুতি নিয়েই শিক্ষক হচ্ছেন, তখন যে কোয়ালিটিটা হবে। আর যারা কোনো কারণে কোনো ভালো জব পাচ্ছে না, হয়তো শিক্ষকতায় চলে আসছে বা প্রাইমারি এডুকেশনে চলে আসছে, এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে মৃত সন্তান প্রসবের সর্বোচ্চ হার রেকর্ড করে চলছে। বছরে 1 লাখের বেশি শিশুর মৃত্যু এবং 63,000 মৃত শিশুর জন্ম নিয়ে মা ও নবজাতকের স্বাস্থ্য সেবায় গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে বাংলাদেশ। বিশেষজ্ঞদের মতে চিকিৎসা ব্যবস্থার উন্নতিকরণের ফলে শিশু মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব। বিস্তারিত এবারের প্রতিবেদনে। এদেশকে উন্নয়নশীল দেশ বলা হলেও এখনও আশানুরূপ কমানো যায়নি শিশু মৃত্যুর হার। প্রতিনিয়তই এই মৃতের সংখ্যা আমাদের ভাবিয়ে তুলছে। ইউনিসেফ প্রকাশ করে UNIGM চাইল্ড মোরালিটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2023 সালে বাংলাদেশে 1 লাখের বেশি শিশু তাদের 5ম জন্মদিনের আগেই মারা গেছে। এসব মৃতের প্রায় 2/3 হয়েছে শিশুর বয়স 28 দিন হওয়ার মধ্যেই। এছাড়াও বাংলাদেশে বছরে 63,000 বেশি মৃত শিশু প্রসবের ঘটনা ঘটে। একটা সময় ছিল বাংলাদেশের বেশিরভাগ নবজাতক মারা যেত হচ্ছে সংক্রমণে, এখন আর অত সংক্রমণে মারা যায় না। কিন্তু এর বাইরের যে দুইটা প্রধান কারণ, একটা হচ্ছে নবজাতক যদি অপূর্ণত হয় এবং নবজাতকের জন্মের পরপর যদি তার শ্বাসকষ্ট হয়, এই দুই জায়গায় আমাদের আসলে কাজ করার বিশাল ঘাটতি রয়ে গেছে। যে আমরা অনেক জোগাড় যন্ত্র করেছি কিন্তু সেই জোগাড় যন্ত্রের যথাযথ ব্যবহার করি নাই। পুরো বাংলাদেশ জুড়ে 400-র বেশি ক্যাঙ্গারু মাদার কেয়ারের সেন্টার আছে, অথচ এই 400 ক্যাঙ্গারু মাদার কেয়ারের সেন্টারই যথাযথভাবে আমরা চালাতে পারি না। যথাযথভাবে সেখানে রোগী ভর্তি থাকে না, যথাযথভাবে মাকে সেই সেবাটা আমরা দিই না। এই মুহূর্তে বাংলাদেশে প্রতি 3টা শিশু যদি জন্মগ্রহণ করে 2টাই জন্মগ্রহণ করবে হচ্ছে কোনো না কোনো স্বাস্থ্যকেন্দ্রে। তাহলে স্বাস্থ্যকেন্দ্রে জন্মগ্রহণ করে সে যদি শ্বাস প্রশ্বাসজনিত জটিলতায় মারা যায়, তাহলে এই জায়গাটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার একটা মারাত্মক ফেইলিয়ার, একটা মারাত্মক অপরাধ। চিকিৎসকদের মতে শিশু মৃতের প্রধান কারণ হলো নিউমোনিয়া। এছাড়াও অপুষ্টি ও কম ওজন হওয়াও শিশু মৃত্যুর কারণ। কনসিভ করার থেকে শুরু করে একটা মা যখন গর্ভবতী হয় তখন থেকে শুরু করে সে যাতে ডাক্তারের পরিচর্যায় থাকে, অর্থাৎ আমাদের যে কমিউনিটি হেলথ ক্লিনিকগুলো আছে, যখনই সে স্বাস্থ্য পরিচর্যার জন্য যায়, যাওয়ার পরপরই কিন্তু তার প্রথমে তার 3 মাসের ওষুধ, ভিটামিন, ক্যালসিয়াম এগুলো দিয়ে দেওয়া হয় এবং তাকে একটা শিডিউল করে দেওয়া হয় যে আপনি এই ডেটে আপনি ফলো আপে আসবেন। অধিকাংশরা ফলো করে, কিন্তু যারা ফলো করে না তাদের জন্য এইটা একটা ঘটনা ঘটে। তাছাড়া যারা বাসায় এই ডেলিভারিগুলো করার চেষ্টা করে তাদের ক্ষেত্রে হয়। আর আমাদের দেশে আরেকটা লক্ষণীয় করা যাচ্ছে যে এই লো বার্থ ওয়েট বেবিগুলো, যারা প্রিম্যাচুর বেবি, তা এই লো বার্থ ওয়েট বেবি এবং প্রিম্যাচুর বেবির ক্ষেত্রে সাধারণত এগুলো বেশিরভাগই লক্ষণীয় হয়। হাসপাতালেও দেখা যায় নিউমোনিয়া, যক্ষ্মা সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে দিন পার করছেন নবজাতক শিশুরা। ওর নিউমোনিয়া হয়েছে, নিউমোনিয়া প্লাস যক্ষ্মা হয়েছে। 8 মাস বয়স।
ওর প্রথমে শ্বাসকষ্ট নিয়ে আমরা এখানে ভর্তি করছিলাম। এখন এখানে ভর্তি করার পরে ডাক্তাররা টেস্ট করার পরে বলতেছে যে ওর নিউমোনিয়া হয়েছে। এটা কি ওর জন্মের পর থেকে? জন্মের পর থেকে হালকা একটু শ্বাসকষ্ট ছিল, তারপরে এটা সেরেও গেছিলো। পরে যখন ওর বয়স হচ্ছে 45 দিন তখন থেকে আবার নতুন করে শ্বাসকষ্ট। বিশেষজ্ঞদের মতে সঠিক চিকিৎসার অভাব এবং অসচেতনতাই হলো শিশু মৃত্যুর অন্যতম কারণ। ইপিআই শিডিউলে যে টিকাগুলো দেওয়া হয় এই টিকাগুলো কিন্তু অনেক রোগকে প্রিভেন্ট করে, এগুলোকেও আরও জোরদার করতে হবে। পাশাপাশি যে ম্যাটারনাল যে হেলথ এটাকেও শক্তিশালী করতে হবে। তার জন্য প্রয়োজনীয় সরকারের পাশাপাশি মিডিয়ারও ভূমিকা পালন করতে হবে, যে আপনি কনসিভ করার আগে প্ল্যান নিয়ে যখন করবেন যে আমি একটা বাচ্চা নিব, তখন থেকে কিন্তু স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রে যেতে হবে, তাহলে আপনাকে তারা কিন্তু গাইড করবে। তারপরে আমাদের দেশে এখনও পুষ্টিহীনতায় অনেক মা ভোগে, প্রচুর পরিমাণে মাকে পুষ্টিকর খাবার দিতে হবে। তারপরে প্রিম্যাচুর ডেলিভারিগুলো যাতে না হয় তার জন্য তাকে যে স্ক্রিনিংগুলো করতে হবে। তারপরে কিছু কনজেনিটাল অ্যাবনর্মালিটি সহ বাচ্চা হচ্ছে, এগুলো আগে আর্লি ডিটেকশন করতে হবে। সে জানেই না তার বাচ্চা কনজেনিটাল হার্ট ডিজিজ হয়েছে, জন্মগত হার্টের সমস্যা নিয়ে জন্ম করতে, তাহলে স্ক্রিনিংয়ের ব্যবস্থা করতে হবে। করলে তাহলে সে আর্লি জানলো যে আমার বাচ্চার হার্টের ডিজিজ আছে, সেই অনুসারে ট্রিটমেন্ট হলো, তাহলে কিন্তু এই মৃত্যুর হার কমে যাবে। নিউমোনিয়াকে প্রিভেন্ট করতে হবে। তাদের মতে আমাদের দেশে শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে প্রয়োজন সরকারের এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ এবং মা ও নবজাতকের যত্নের ক্ষেত্রে সকলের সচেতনতা। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেশে শিশু বয়সে চোখে চশমা পড়ার হার আশঙ্কাজনক হারে বাড়ছে। গেমস, কার্টুন, খেলনা সহ নানা কাজে মোবাইল ফোন সহ অন্যান্য ডিভাইসের ব্যবহার শিশুর চোখের উপর প্রভাব ফেলছে। চিকিৎসকদের মতে মোবাইল ব্যবহার কমানোর পাশাপাশি ভিটামিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে। বিস্তারিত তাসমিম আক্তার, রুহির প্রতিবেদনে। 9 বছরের তামিম, চোখে এখন চশমা। দিনে ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোন, গেম খেলতে ও কার্টুন দেখতে দেখতে চোখে গড়ে উঠেছে মাইনাস পাওয়ার। আমি অনেক টিভি দেখি, আমি অনেক মোবাইল দেখি, আমি অনেক কম্পিউটার দেখি, আমার ভালো লাগে, এর জন্য আমি আর দেখাটা ছাড়তে পারি না। ডক্টর আমাকে চশমা দিয়েছিল কারণ টিভি মোবাইল দেখার জন্য আমি দূরে দেখতে পারি না, মানে দূরে ঘোলা দেখি, আর আমার চোখে একটু সমস্যা আছে। শুধু তামিম নয়, বর্তমানে বেশিরভাগ শিশু সারা দিনের অধিকাংশ সময় কাটে ডিভাইসে, যার কারণে খুব কম বয়সে চশমা ব্যবহার করতে হচ্ছে শিশুদের। অনেক সময় আমি ফোন টিভি দেখে আমার চোখ জ্বলে, ব্যথা করে। আমি মোবাইল দেখি, টিভি দেখি, এই জন্য চশমা দিয়েছে ডক্টর। চোখে কি ধরনের সমস্যা দেখা দিয়েছিল? দূরেরটা দেখতাম, কিন্তু কাছেরটা আসলে ঘোলা হয়ে যেত অনেক। এই সমস্যাটা তোমার কেন হয়েছে তোমার মনে হয়? টিভি দেখাতে বেশি আর মোবাইল। সন্তানদের বায়নায় বাবা মায়েরাও ডিভাইস ব্যবহার করতে দেন। মোবাইল ছাড়া খেতে বসবেন না, টিভি ছাড়া খেতে বসবেন না। ওর কথা হয়েছে আম্মু আমাকে টিভি দাও, আমি দেখে দেখে খাবো। চশমা আমরা ইচ্ছে করে দিতে চাইনি, তোরা এখন ডিজিটাল যুগ, ডিজিটাল সময়, সব বাচ্চারা এখন ইমোশনাল হয়ে থাকে, যে মোবাইল ছাড়া কিছু করতে পারে না। ঢাকা চক্ষু বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের মতে প্রতিদিন 3000 রোগী এখান থেকে চিকিৎসা নেন। এর মধ্যে গড়ে 50% রোগী শিশু, যাদের দৃষ্টিশক্তি জড়িত সমস্যা দেখা দেন। বিশেষজ্ঞদের মতে মোবাইল সহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে চক্ষু ত্রুটি বাড়ছে শিশুদের মাঝে। বাচ্চা খাচ্ছে না বা খাওয়াবার জন্য হয়তো ট্যাব ধরিয়ে দিচ্ছেন বা মোবাইল ফোনের দিকে আসক্তি বাড়ছে, এটা একটা বড় কারণ হিসেবে আমরা দেখছি। কিন্তু শুধুমাত্র যে এই কারণেই বাচ্চাদের চশমার উপরে ডিপেন্ডেন্সি বাড়ছে তা কিন্তু না, কারণ বাচ্চাদের নিউট্রিশনের কথাটাও আমাদেরকে চিন্তা করতে হবে, যে ব্যালেন্স ডায়েট আমরা যেরকম বলি সেই জায়গাতেও একটু অভাব আছে। কারণ এখনকার বাচ্চারা বেশিরভাগ দেখা যাচ্ছে যে জাঙ্ক ফুড ডিপেন্ডেন্ট, অনেক খাচ্ছে। ইভেন কি গ্রামের বাচ্চারা তারাও দেখা যাচ্ছে যে আগে যেরকম শাকসবজি, মাছ যেরকম বলা হতো যে ছোটো মাছ, মলা ঠেলা মাছ, শাকসবজি, কালার ফ্রুটস এগুলো খাওয়ার জন্য, সেই সব জিনিসে থেকে একটু সরে আসছে। কজটা জানতে হবে যে এই বাচ্চাটার কী সমস্যা। সে যদি নাকি স্ক্রিনে আসক্তি তার বেশি থাকে, তাহলে সেটা আমরা কমাতে বলি যে যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত যেন না করে। মোবাইল ব্যবহারের কমানোর পাশাপাশি পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে এবং চোখে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া তাগিদ বিশেষজ্ঞদের। তাসমিম আক্তার, রুহি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।
আমাদের সমাজে এক শ্রেণীর শিশু আছে যাদের শৈশব কেটে যায় কষ্ট আর অভাবের মধ্যে। এরা হলো বস্তিতে বসবাসকারী শিশু। শহরের কোণে কোণে গড়ে ওঠা বস্তিগুলোতে জন্ম নেওয়া শিশুরা নানা ধরনের বঞ্চনার মধ্য দিয়ে জীবন পার করছে। বস্তিতে বসবাসকারী শিশুদের জীবন যেন এক অব্যক্ত সংগ্রামের নাম, যেখানে নেই নির্ভরতা, নেই নিশ্চিত ভবিষ্যৎ। রিপোর্ট করছে তাফফিন জুনাইরা আনশি। ছোট একটি ঘরে টিনের ছাউনি, চারপাশে নোংরা নালা, সেই পরিবেশে বড় হচ্ছে এখানকার শিশুরা। এরা হলো বস্তিতে বসবাসকারী শিশু। দারিদ্র্য, অপুষ্টি, শিক্ষা থেকে বঞ্চিত হওয়া আর দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা সব মিলিয়ে তাদের জীবন এক করুণ বাস্তবতার চিত্র ফুটিয়ে তোলে। গার্জিয়ানরা তো অনেকে বাসায় থাকে না, তার জন্য তারা এলোমেলো অবস্থা বস্তির মধ্যে ঘোরাফেরা করে, নোংরা পরিবেশে খেলাধুলা করে। এরপরে দেখাই যাচ্ছে নোংরা পরিবেশে টয়লেট। তাদের পড়াশোনায় তেমন মনোযোগী নাই, তারা খেলাধুলা, এই বদমাইশি, ফাইজলামি এগুলো নিয়ে ব্যস্ত থাকতো। এই বস্তির ময়লার স্তূপের উপর নির্মিত এসব উন্মুক্ত টয়লেটই ব্যবহার করেন পুরো বস্তিবাসী। ময়লার স্তূপের উপর চলে এসব শিশুদের নিত্যদিনের খেলাধুলা। আমাদের এখানে তো পরিষ্কার নাই, আমরা এখানে খেলে আবার ঘরের ডাস্টবিন এদিক দিয়ে খেলি, আমরা কাঠ আবার দিয়ে খেলি। আমরা বর্ষার সময় আপনার ঘরে পানি উঠে, তারপর অনেক কষ্ট হয়, টিন মিন ভেঙে যায়। তোমরা যে বাথরুম ইউজ করো সেটা কি ভালো থাকে? ময়লা থাকে বাথরুমে। ময়লার ভিতরে থাকতে আমাদের পায়ের ভিতর গা হয়ে যায়, তখন আরেকবার পুজ ভাইরা, এরকম অনেক কিছু হয়। ঢাকা শহরে বস্তিবাসীর সংখ্যা প্রায় 40 লাখ, যা মেগাসিটির মোট জনসংখ্যার 1/3। বস্তিতে বসবাসকারী শিশুদের জীবন যেন এক অব্যক্ত সংগ্রামের নাম, যেখানে নেই নির্ভরতা, নেই নিশ্চিত ভবিষ্যৎ। এখানে বিশুদ্ধ পানির কি অনেক সমস্যা? অনেক সমস্যা, সব পানিরই সমস্যা। বিশুদ্ধ পানি বলতে কি ব্যবহার করার পানিও সমস্যা। রান্না বান্নায় যে পানিগুলো ব্যবহার করেন সেগুলা কি ভালো? হ্যাঁ আছে, অনেক দূরে থেকে আনা লাগে আর কি। পরিষ্কার জীবনযাপন ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত এখানকার শিশুরা, জানিয়ে চিন্তিত এখানকার সমাজকর্মীরা। এরা হচ্ছে ছোট বাচ্চা, অবহেলিত। এদের হচ্ছে মানে পড়াশোনার দিক থেকে যেমন বিভিন্ন দেশ থেকে এরা আসে, এরা হচ্ছে সব দিক থেকে বঞ্চিত হচ্ছে। এদের বাথরুম অবস্থা ভালো না, তারপরে আপনার পানি পয় নিষ্কাশনের সমস্যা, পানির সমস্যা, তারপরে তাদের অর্থনৈতিকের সমস্যা, তাদের নির্দিষ্ট তাদের কর্মসংস্থানের সমস্যা, বাচ্চার অভিভাবকদের, প্লাস হচ্ছে তাদেরও পড়াশোনার দিক থেকে, খরচ দিক থেকে জানতে গেলে তারা পারে না। এটা তো খুব কষ্টকর ব্যাপার। বিশেষজ্ঞরা মনে করেন বস্তির অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের বেড়ে ওঠার ফলে শিশুদের দৈহিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, সহজেই রোগাক্রান্ত হয় এবং শারীরিক মানসিক বিকাশও ব্যাহত হয়। প্রধান একটা নিয়ামক হচ্ছে আলো, বাতাস, প্রাণ, পানি। এখন পথ শিশু বা স্লাম এরিয়া যেসব বাচ্চারা বড় হয়, তারা আসলে সুপেয় পানি, পর্যাপ্ত আলো এবং বিশুদ্ধ বাতাসের অভাবে থাকে। বড় হওয়ার জন্য কিন্তু শারীরিক এবং মানসিক বিকাশ দুটোই গুরুত্বপূর্ণ। আমরা সবসময় শুধু শারীরিক অসুস্থতা নিয়ে চিন্তা করি, কিন্তু একজন শারীরিকভাবে অসুস্থ মানুষ কিন্তু সমাজে বাস করতে পারে, কিন্তু যখন একটা মানুষের মানসিক বৈকল্য দেখা দেয় বা ডিপ্রেশন, সুইসাইডাল টেন্ডেন্সি, ওই মানুষগুলো কিন্তু সমাজচ্যুত হয়ে যায়। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ যে তারা মানসিকভাবে সুস্থভাবে বেড়ে উঠতে পারে না। নতুন বাংলাদেশে সবার বিশ্বাস, এই শিশুদের সুন্দর ভবিষ্যৎ দিতে এগিয়ে আসতে হবে সকলকে, কাজ করতে হবে রাষ্ট্রকেও। যেখানে সুউচ্চ অট্টালিকায় হেসে খেলে বেড়ে উঠছে সমাজের অন্যান্য শিশুরা, সেখানে বস্তির শিশুরা করছে অস্বাস্থ্যকর ও নিম্ন জীবনযাপন। বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা, খেলাধুলার অভাব এবং অপুষ্টি ও রোগবালাইয়ের সংক্রমণে গ্রাস করে রেখেছে তাদের সোনালী শৈশব। তারাও বেড়ে উঠতে চায় সুস্থ ও সুন্দর পরিবেশে। তাই তাদের জীবনমান উন্নয়নে এগিয়ে আসা উচিত সরকার এবং সমাজের ধনী শ্রেণীর মানুষদের, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তাফিম জুনাইরা আনশি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভেঙে আবারও রক্তাক্ত গাজা। দিনরাত অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে। হাসপাতাল, স্কুল, মসজিদ, এমনকি শরণার্থী শিবির কোনো কিছুই রক্ষা পাচ্ছে না এই বর্বরতার হাত থেকে। নিহতের সংখ্যা ছাড়িয়েছে 50,000, আহত আরও লক্ষাধিক। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজারো মরদেহ। বিশ্বজুড়ে মানবতা যখন নিশ্চুপ, তখন গাজা থেকে ভেসে আসছে আর্তনাদ, সহানুভূতি, সহায়তা এবং ন্যায়ের জন্য। এই বর্বরতার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত। বিস্তারিত দেখুন মোহাম্মদ মোবারক হোসেনের রিপোর্টে। ইতিহাসের এক ভয়াবহ অধ্যায় রচিত হচ্ছে ফিলিস্তিনে। নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না এই নিষ্ঠুরতার হাত থেকে। ফিলিস্তিনের গাজা উপত্যকা আজ যেন এক মৃত্যুভূমি। প্রতিদিনই চলছে বিমান হামলা, ধ্বংস করা হচ্ছে হাসপাতাল, স্কুল, মসজিদ, এমনকি শরণার্থী শিবিরও।
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত 18 মার্চ নতুন করে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। Israeli bombs once again rain down across Gaza, and Palestinian civilians once again pay the price. The whole world is unjust. These are all children. This is a young child, a girl. Here they are. গত কয়েক সপ্তাহে গাজায় হাজার হাজার বোমা বর্ষণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। প্রতি মুহূর্ত আতঙ্কে কাটছে নিরীহ গাজাবাসীর। দিনের পর দিন খাদ্য, পানি, ওষুধ সরবরাহ বন্ধ করে রাখার পর এখন বোমা মেরে ধ্বংস করে দেওয়া হচ্ছে বেঁচে থাকা মানুষের শেষ আশ্রয়টুকুও। গত মঙ্গলবারের সবশেষ তথ্য মতে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় 50,810 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,15,688 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত ভবন ও স্থাপনার ধ্বংসস্তূপে এবং সড়কে এখনও অনেক মরদেহ পড়ে আছে। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীরা পৌঁছাতে না পারায় এসব মরদেহ উদ্ধার করা যাচ্ছে না। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিগুলো বিশ্ব বিবেককে নাড়া দিলেও বড় বড় রাষ্ট্রগুলো এখনো কৌশলী নীরবতায়। এই নির্মমতার বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছে গোটা বিশ্ব। বাংলাদেশও পিছিয়ে নেই। আজ সকাল থেকে লং মার্চ ফর গাজায় অংশগ্রহণ করে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ। শিক্ষার্থীরাও এর প্রতিবাদ জানায়। ইচ্ছা হয়েছে রাস্তায় আমি এসেছি, ইনশাআল্লাহ ভালো কিছু কথা বললে ভালো হবে। যদি নিজের সর্বস্ব দিয়ে এটার বিরুদ্ধে কিছু করতে পারতাম, আল্লাহ যদি সেই শক্তিটা দিত, তাই আমি সত্যিই যাইতাম। আমরা কিছুই করতে পারতেছি না, সত্যি কথা। আমরা বিশেষ কনফারেন্সের পক্ষ থেকে আমরা এই আন্দোলনের সাথে জড়িত হচ্ছি। আমরা তো যেতে পারছি না, আমাদের যতটুকু সম্ভব আমরা তাদের পাশে আছি সব সময় ইনশাআল্লাহ। ফিলিস্তিন আজ এক বন্দী জাতির নাম, যাদের উপর চলছে দমন-পীড়নের শেষ অধ্যায়। কিন্তু প্রশ্ন হলো, বিশ্ব কি চুপ করে দেখবে এক এক করে নিভে যাওয়া শিশুদের প্রাণ, মায়েদের কান্না কিংবা ধ্বংস হয়ে যাওয়া সংস্কৃতি? মানবতার এই লড়াইয়ে নিরপেক্ষ থাকা মানে অন্যায়ের পক্ষে দাঁড়ানো। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ডেস্ক রিপোর্ট। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো বিষয়ে পরামর্শ থাকলে আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাছে নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের কাছে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। এছাড়া তোমরা চাইলে আমাদের সাথে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারো 01317088442। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।